সেক্রেটারির তো কাছে এই যে মিলিটারি সেক্রেটারি ক্লিয়ারেন্স ছাড়া মিলিটারি সেক্রেটারি সরি এটা হওয়ারই কথা, মানে সরকার প্রধানের এবং হওয়ারই রাষ্ট্র কথা, কিন্তু ভাই আপনি মিলিটারি দেখেন সেক্রেটারি ক্লিয়ারেন্স। গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন, তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চেনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন দিলে গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাতে ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা একসাথে। আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাটভাবে এনসিপি ছিল, এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো করে নাই এখন, এনসিপি নাই মানে জামাত বিএনপি জাতীয় পার্টি মিলা, জামাত বিএনপি জাতীয় পার্টি মিলা করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি? আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা, আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটাকে আর কিভাবে এক্সপেডিট করা যায় আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠন হওয়ার সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? আপনি 10টা ট্রাইব্যুনাল করেন না কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে। এইটা একটা এত বড় মামলা, আপনি যদি যেন প্রকার রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না। মামলাটা তো রেডি করতে হবে। খালেদ ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়। এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনারে বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না, সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা। এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে, পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম, তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে মানে আপনারা এক হচ্ছে সেরকম অনেক কথা বলছেন, আপনি ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন। প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন আছে, আপনাকে অনেকে প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপি তে যান নাই কেন? আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা এটা আমি বলতেছি, এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, তারপর আমি আপনাকে একটু বলি। যেহেতু প্রশ্নটা আসেন, আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন, তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে, থাম্বনেল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা আমার সর্বশেষ প্রশ্ন, কামাল ভাইয়ের জন্য এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা মনে করেন কিনা? ঠিক আছে ঠিক আছে, এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা। জি রাইট, আপনি যদি আপনি বলেন। নাম্বার 2 হলো এইখানে ভাই কয়েকটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ, কামাল ভাই, যে ওরা কেন মুচলেকা দিল। একটা ব্যাপার হলো দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই, আমাদের আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন, যাই দেখেন, আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো, কিন্তু এরপর আমি যেটুকুনি অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো সেটা কি ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেঈমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু সিভিলিয়ানদের মধ্যে, কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুচলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি। এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, তো উনি যান নাই, কিন্তু কিছু হয় নাই। এর মানে হইলো
ডিজিএফআই আসলে অত খারাপ না, এই আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই এর কিছু বলতেছে না। আমি আপনাকে কিছু ছোট স্মরণ করে দিই। নুরুল কবির ভাই, আমি আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই কথা বলার পর নুরুল কবির ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এত সহজ না। কিন্তু কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি ওইটা হইতো, বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায়? এইটা হলো একটা প্রশ্ন, সুতরাং মুসলিমের উত্তর পাবেন। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন নেওয়া ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল, এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই? এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীর ওই এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না। আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্য থেকে 2 জন বা 1 জন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না কইরা জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড, যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এই, তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? ওনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, এইটি কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে। যেমন আমি বলছিলাম ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলাই চলানো লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আমি একদম সোজা কথা যদি বলি, আমি আর 2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি ভাই, এটা কি হইছে? খালিদ ভাই, আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটাতে একাডেমিকলি বলে প্রমাণ যদি দিতে পারেন, তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু এই না জনাব হাতি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী
স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যেই সংস্কৃতিটা আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি রাইট রাইট, এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না না, মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো, এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো, আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে। শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না, সেই মব কোথায় এটা আমরা খুঁজতে চাই। না 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 না, কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বইলা সন্ত্রাস বলা, কিন্তু মব আসলে তাই। শাহবাগে একটা ইয়া তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য, সেটা ঠিক আছে। আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে, কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই আমার শেষ প্রশ্নটা আমি করে রাখি, আপনি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন, আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার কেমন লাগে? আপনার জন্য শেষ প্রশ্ন, আপনি প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আমি একদম 2 মিনিটে বিভাজন থেকে পয়েন্ট আকারেই বলে দেই, আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লিগের 1 কোটি ভোটার, আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লিগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে, শুধু তাই না, প্রচুর না, হাদি কারেকশন প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, less than 5%, ফাঁকে একটু বলি ভাই, এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে, মানে হিটলারকে মানুষ এতভাবে পড়তে চাইতেছে। এখন কথা হইলো আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো লীগ কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা, অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়াইয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে, তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে? এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন, খালেদ ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। কিন্তু আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপর আর কথা আগায় না, আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথায় যান। কারণ হচ্ছে যে এই কাল্টের রাজনীতি, এই কাল্টবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি। আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত, আমার বাপ জামাত, উমুক শিবির, উমুক বিএনপি, এই কথা, এই কাল্টবাদী রাজনীতি আমি আর শুনতে, মানে আমার আর ভালো লাগে না। আপনি যারে যা কোন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে, আমি বাইরে হেল্প করি প্রশ্নটার উত্তর দিয়া যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না কিন্তু আদি আপনি খেয়াল করেন, উল্টা বলছে উনি বলছে যে না ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কি রাখছেন, এটা আমি বিকল্পের কথাও বলে না আসলে উনি বলছে যে আমি যখন বললাম, আমরা দেখতেছিলাম, আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এই সাংবিধানিক প্রশ্নগুলিকে আগে
যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো, মানে যেটাকে আমরা অধ্যাদেশ বলি, পরে বিএনপি যেরকম চাইতেছে যে সংবিধানটা যদি সংশোধন করতে হয় তাহলে আমরা পরে করব, কেউ কেউ যে বলতেছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ দুইটা ম্যান্ডেটে যেন থাকে সেটা হবে, আপনি কোনটাকে দেখেন? অনেকগুলি বিষয়, কিন্তু জুলাই সনদটার আসলে আমরা ইউএসপি কি দেখি? অনেকে বলে থাকেন যে এইটা আসলে মোরলেস একটা ইন্ডেমনিটি, অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে মোরলেস একটা স্বীকৃতি, কেউ কেউ বলে থাকেন না আমরা সংবিধানের মূল কাঠামোটাই আসলে পরিবর্তন করতে চাই। আপনি এটাকে কিভাবে দেখেন? না, জুলাই সনদটা আমি মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পুনর্গঠনে এবং সংবিধানের যে বিষয়গুলোর আমাদের সংশোধনী প্রয়োজন, সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি আসলে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক নতুন ভাবে করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষে শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনের আগেই করা দরকার ছিল এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল। সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয়ে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব নয়, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো। এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে। এখন এই গণভোট, জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে, ধরেন এখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো, জুলাই সনদের পক্ষে, কিছু দল এটা নিয়ে কথাই বললো না, এবং দেখালো ভোটে যদি এটা না জয়ী হয় তাহলে তো এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায়, এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন, যেমন লোকনুর, আমি হচ্ছে যে আপনাকে ধরেন, আপনি যারে বিশ্বাস করতেছেন না সে ক্ষমতা গেলে এটা করবে, তারে আপনি কেমনে বিশ্বাস করবেন? সে যদি এখন এটা মানে ক্ষমতা গেলে এটা বাতিল করবে না? এটা আপনি একটা বাতিল করাটা ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট না, বিশ্বাস করেন জনাব নূর, একদম ডিফিকাল্ট না। ওরা আইসা প্রথমেই পার্লামেন্টে প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আর ইনকর্পোরেট করতেছি না, এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে। এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিঅ্যাকশন, কিন্তু এই আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে কি মনে জানেন নূর, বিএনপি যতটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে, যতটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না। আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না, কিন্তু আসলে আমার মনে হইতেছে, কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো। এই প্রেসিডেন্টের প্রভাইসো, এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসো, উনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ বিল 1-1.5 মিনিটে পাস করাইছে, বিএনপি আরেকটু স্মার্ট তো ওই 20-25 সেকেন্ডে পার করাইতো।
না, এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার বিএনপির মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিএনপির না শুধু, আসলে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা, তারা যেন কনভিন্স থাকে। সো এখন এইটুকু যেটুকু আমরা একমত হয়েছি, এইটুকু যদি এক্সিকিউট করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু